গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 12 মার্চ 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। প্রথম প্রশ্ন, আসামে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্ব পাওয়া প্রথম ব্যক্তির নাম কি? দীপালি দাস। দীপালি দাস কাছাড় জেলার ধলাই ব্লকের হাওয়াইথাং এর বাসিন্দা। 1988 সালের 7 ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। 2013 সালে তার নাগরিকত্ব নিয়ে তদন্ত শুরু হয় এবং 2019 সালে তাকে বিদেশি ঘোষণা করে শিলচরের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে 2020 সালে কোভিড অতিমারির সময় তিনি ডিটেনশন ক্যাম্প থেকে জামিনে মুক্তি পান। আইনজীবী ধর্মানন্দ দেবের সহায়তায় তিনি সিএ এর অধীনে আবেদন করেন এবং 6 মার্চ 2026 তারিখে তার হাতে নাগরিকত্ব শংসাপত্র তুলে দেওয়া হয়। পুলিশের দেওয়া চার্জশিটই তার আবেদনের প্রথম প্রমাণ হিসেবে কাজ করেছে, যেখানে তার বাংলাদেশের বংশোদ্ভূত হওয়ার কথা উল্লেখ ছিল। এরপর ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির অধীনে গ্রামীণ এলাকায় ডিজিটাল পরিষেবা প্রদানের মূল কেন্দ্রের নাম কি? কমন সার্ভিস সেন্টার। এই সিএসসি কমন সার্ভিস সেন্টারগুলো গ্রামীণ আর প্রত্যন্ত অঞ্চলে একটা ডিজিটাল অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করে। যাদের স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহারের দক্ষতা নেই তাদের সরকারি আর অনলাইন পরিষেবা পেতে সাহায্য করে এই কেন্দ্রগুলো। বর্তমানে ভারতে 6.5 লক্ষেরও বেশি গ্রামীণ উদ্যোক্তা এই কেন্দ্রগুলো পরিচালনা করছেন। ব্যাংকিং, বিমা, আধার আপগ্রেড, ট্রেন টিকিট বুকিং এবং বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন এই কেন্দ্রগুলোর মাধ্যমে করা যায়। এটি গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এবং সাধারণ মানুষকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে স্বাবলম্বী করে তুলছে। তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। A4 সাইজে এখানে রয়েছে, ওখান থেকে প্রিন্ট করে তোমরা পড়াশোনা করতে পারো। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পিডিএফের সাথে টেস্ট সিরিজ, সেগুলো কোর্স সেকশানে আছে, ওখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসও করতে পারবে, প্লাস পিডিএফও পড়াশোনা করতে পারবে। এগুলো কোর্স সেকশানে পাবে, আর এই পিডিএফগুলো পাবে ইবুক সেকশন থেকে। এই যে এখানে আছে কোর্স আর এখানে আছে ইবুক সেকশন। দু সালে গদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ডসে কাকে মর্যাদাপূর্ণ এনটিআর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? চিরঞ্জীবী। এনটিআর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রখ্যাত তেলেগু অভিনেতা চিরঞ্জীবী পেয়েছেন গদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে। তেলেগু চলচ্চিত্র আর রাজনীতির কিংবদন্তি ব্যক্তিত্ব এনটি রামারাও এর নামাঙ্কিত এই পুরস্কারটা চিরঞ্জীবীর 4 দশকের দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে। চিরঞ্জীবী এর আগে 2006 সালে পদ্মভূষণ আর 2024 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। তারপরে সরপঞ্চপতি প্রথা বন্ধ করতে ভারত সরকার কোন ক্যাম্পেইন শুরু করেছে? সে নো টু প্রক্সি সরপঞ্চ। সরপঞ্চ হচ্ছে ভারতের একটা গ্রামীণ শাসন ব্যবস্থা, যেখানে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন প্রধান আর কি। গ্রাম পঞ্চায়েত একটা প্রধানকে নির্বাচিত করে, তাকে সরপঞ্চ বলা হয়, যিনি গ্রামসভার ভোটারদের দ্বারা সরাসরি নির্বাচিত হয়ে তাদের গ্রামের সামগ্রিক উন্নয়ন, কল্যাণ এইসব নিয়ে কাজ করেন আর কি। আচ্ছা, কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক গ্রামীণ প্রশাসনে মহিলাদের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং সরপঞ্চপতি প্রথা বন্ধ করতে একটা দেশব্যাপী সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু করেছে। এর নাম সে নো টু প্রক্সি সরপঞ্চ। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক এটার উদ্যোক্তা। নির্বাচিত মহিলা প্রতিনিধিদের পরিবর্তে তাদের স্বামী বা পুরুষ আত্মীয়দের প্রশাসনিক ক্ষমতা দখলের প্রথা এগুলো বন্ধ করার জন্য, এই সরপঞ্চপতি, মুখিয়াপতি, এইসব সিস্টেমগুলোকে বন্ধ করা এই উদ্দেশ্যে। এটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুরু হয়েছে, 18 মার্চ পর্যন্ত চলবে। ঠিক আছে, পুরুষরাই যে সবসময় এরকম মুখিয়াপতি বা সরপঞ্চপতি হবে, ঠিক আছে, এই নির্বাচিত মহিলা প্রতিনিধিদের পরিবর্তে কি হয়, মহিলাদেরকে নির্বাচিত করা হয়, কিন্তু তার বদলে তার স্বামী বা পুরুষ এই জায়গাগুলো করে, তো সেগুলোকে বন্ধ করার উদ্দেশ্যে এটা করা হয়েছে আর কি। এরপর সম্প্রতি হিমাচল প্রদেশের কোন জেলায় প্রথমবারের মতো উচ্চতায় সাম্বার হরিণ দেখা গেছে? চম্বাতে। হিমাচল প্রদেশ বন বিভাগের বন্যপ্রাণী শাখা চাম্বা জেলার উচ্চতার সংরক্ষিত এলাকায় প্রথমবার সাম্বার হরিণের উপস্থিতি নথিভুক্ত করেছে।
এটা কালাটক খাজিয়ার এবং গামগুল বন্যপ্রাণী অভয়ারণ্যে ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে ধরা পড়েছে। সাধারণত সাম্বার নিচু পাহাড় বা শিবালিক অঞ্চলে থাকে, কিন্তু এটাকে 2500 মিটার এবং 3000 মিটারেরও বেশি উচ্চতায় দেখা গেছে। এই প্রথম কালাটক খাজিয়ার অভয়ারণ্যে সাম্বার, কস্তুরী মৃগ এবং কাক হরিণ, এই 3 প্রজাতির হরিণের সহাবস্থান দেখা গেল। এরপরে সম্প্রতি আইআইটি গুয়াহাটি কোন দেশের কাভেন্ড্রি ইউনিভার্সিটি গ্রুপের সাথে এআই এবং স্বাস্থ্যসেবা নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে? যুক্তরাজ্য। আইআইটি গুয়াহাটি আর যুক্তরাজ্যের কাভেন্ড্রি ইউনিভার্সিটি গ্রুপের মধ্যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বিশ্বব্যাপী গবেষণা সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে। এই চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের শিক্ষক আর শিক্ষার্থীদের মধ্যে স্বল্পমেয়াদী বিনিময় কর্মসূচি সহজতর হবে। আরও একটা ডুয়াল অ্যাওয়ার্ড পিএইচডি কাঠামো চালু করা হবে, যেখানে গবেষকরা উভয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ পাবেন। এরপরে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ উড়িষ্যার কোথায় নতুন সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট উদ্বোধন করেছেন? পারাদ্বীপ। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ 7 মার্চ 2026 এই প্ল্যান্টটা উদ্বোধন করেছেন উড়িষ্যার পারাদ্বীপে। এই প্ল্যান্টটা তৈরি করতে প্রায় 700 কোটি টাকা খরচ হয়েছে। প্রতিদিন প্রায় 2000 মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড উৎপাদন করতে পারবে এটা পারাদ্বীপ ইউনিটের তৃতীয় সালফিউরিক অ্যাসিড প্রোডাকশন স্ট্রিম। ফসফেটিক সার তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগান নিশ্চিত করা এবং সার উৎপাদন ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে ইফকো 2005 সালে পারাদ্বীপ প্ল্যান্টটা অধিগ্রহণ করেছিল। তখন এর ক্ষমতা ছিল বার্ষিক 7.5 লক্ষ মেট্রিক টন, যেটা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 22 লক্ষ মেট্রিক টন। এরপরে মুম্বাইয়ের বিখ্যাত শাসন ডক আধুনিকীকরণের জন্য মহারাষ্ট্র সরকার কোন দেশের কোম্পানিগুলোর সাথে চুক্তি করেছে? ফিনল্যান্ড। মহারাষ্ট্রের ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন ফিনল্যান্ডের 3টে কোম্পানি হেলভার, মিরাসিস এবং রিভার রিসাইকেলের সাথে চুক্তি করেছে। ভারতের অন্যতম প্রাচীন মাছ ধরার বন্দর শাসন ডককে একটি প্রযুক্তিগতভাবে উন্নত আর পরিবেশগতভাবে টেকসই বন্দরে রূপান্তর করার লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং, পরিত্যক্ত মাছ ধরার জলের ব্যবস্থাপনার নেট রিপেয়ার সিস্টেমের আধুনিকীকরণ হচ্ছে প্রধান কাজ। 1875 সালে নির্মিত, এটা মুম্বাইয়ের প্রাচীনতম ওয়েট ডকগুলোর মধ্যে একটা এবং শহরের মৎস্য শিল্পের মধ্যে একটা প্রধান কেন্দ্র। আর এমএডিসি মহারাষ্ট্রের নোডাল এজেন্সি মৎস্য পরিকাঠামোর উন্নয়ন আর মৎস্যজীবী সম্প্রদায়ের কল্যাণের জন্য দায়ী। রাজ্যের প্রজনন হার বাড়ানোর জন্য অন্ধ্রপ্রদেশ সরকার দ্বিতীয় আর তৃতীয় সন্তানের জন্মের জন্য কত নগদ প্রণোদনা ঘোষণা করেছে? 25,000 টাকা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু রাজ্যে মোট প্রজনন হার হ্রাসের প্রবণতাকে বিপরীত করতে একটি নতুন জনসংখ্যা ব্যবস্থাপনা নীতি ঘোষণা করেছেন। এই টোটাল ফার্টিলিটি রেট বা টিএফআর যেটা, ঠিক আছে, এটা বলতে কি বোঝায়? একজন নারীর তার প্রজননক্ষম বয়সে মানে 15 থেকে 49 বছর বয়সে গড়ে কতজন সন্তানকে জন্ম দিচ্ছে। নীতিটা দ্বিতীয় এবং তৃতীয় সন্তানের মানে ডেলিভারির সময় এককালীন 25,000 টাকা নগদ প্রণোদনা চালু করেছে। তৃতীয় সন্তানের জন্য অতিরিক্ত সহায়তা হিসাবে 5 বছরের জন্য প্রতি মাসে 1,000 টাকা এবং 18 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের প্রজনন হার কমে 1.5 নেমে এসেছে, যেটা প্রতিস্থাপন স্তর 2.1-এর চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। এই নীতিটিতে বর্ধিত পরিবারকে সমর্থন করার জন্য 12 মাসের পিতৃত্বকালীন ছুটি আর 2 মাসের পিতৃত্বকালীন ছুটিও অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে। এরপরে পিএম বাণী প্রকল্পের অধীনে ওয়াইফাই পরিষেবা প্রদানকারী স্থানীয় কেন্দ্রগুলোকে কি বলা হয়? পাবলিক ডেটা অফিস। প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস, এটার পুরো নাম। ডিসেম্বর 2020 সালে এই প্রকল্পটা চালু করা হয়েছিল গ্রামীণ আর প্রত্যন্ত অঞ্চলে সুলভ মূল্যে উচ্চগতির পাবলিক ওয়াইফাই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে। এটা একটা বিকেন্দ্রীভূত মডেল যা কোনো লাইসেন্স ফি ছাড়াই স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের পাবলিক ডেটা অফিস, ঠিক আছে, মানে পাবলিক ডেটা অফিস হচ্ছে পিএম ওয়ানি প্রকল্পের অধীনে কম খরচে ইন্টারনেট বা ওয়াইফাই পরিষেবা প্রদানকারী ক্ষুদ্র একটা কেন্দ্র। তো এরকম পিডিও খোলার সুযোগ দেয় আর কি। বর্তমান স্থিতি যদি দেখি আমরা, সারা দেশে প্রায় তোমার 40,09,111টা ওয়াইফাই হটস্পট তৈরি করা হয়েছে। এটা গ্রামীণ জীবিকা নির্বাহে সাহায্য করছে এবং ডিজিটাল অর্থনীতির সাথে সাধারণ মানুষের সংযোগ ঘটাচ্ছে।
তারপর ভারতের ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন কোন দুটো কেন্দ্রীয় মন্ত্রক বা বিভাগ যৌথভাবে পরিচালনা করে? ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগ। ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন হচ্ছে একটা ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগের একটা যৌথ উদ্যোগ। এই মিশনের অধীনে ভারতের বিভিন্ন শিক্ষা আর গবেষণা প্রতিষ্ঠানে এ পর্যন্ত 38টা সুপার কম্পিউটার স্থাপন করা হয়েছে। এই 38টা সুপার কম্পিউটারের সম্মিলিত ক্ষমতা প্রায় 44 পেটাফ্লপস। এটা ভারত সরকারের নিজস্ব ক্লাউড প্ল্যাটফর্ম। বর্তমানে 2170টিরও বেশি সরকারি দপ্তর আর মন্ত্রক এই প্ল্যাটফর্মটা ব্যবহার করছে। ভারতের বর্তমান ডেটা সেন্টারের ক্ষমতা প্রায় 1280 মেগাওয়াট এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী 2030 সালের মধ্যে এটা 4-5 গুণ বৃদ্ধি পাবে। এই উচ্চমানের প্রযুক্তি মূলত এআই, তারপরে ক্লাইমেট মডেলিং এবং বায়োটেকনোলজি গবেষণায় ব্যবহৃত হয়। তারপরে সম্প্রতি প্রকাশিত গবেষণা অনুযায়ী অস্ট্রেলিয়ার কোন রাজ্যে কোয়ালা জনসংখ্যার উল্লেখযোগ্য পুনরুদ্ধার দেখা গেছে? ভিক্টোরিয়া। বিখ্যাত সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত একটা গবেষণায় এই তথ্য উঠে এসেছে। 20 শতাব্দীর শুরুর দিকে পশম ব্যবসার জন্য শিকারের ফলে ভিক্টোরিয়া কোয়ালার সংখ্যা কমে 500-তে নেমে এসেছিল। 2020 সালের মধ্যে ভিক্টোরিয়ার কোয়ালা সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়ে প্রায় 5 লক্ষ ছাড়িয়েছে। এরপর 2026 সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুযায়ী শাহরুখ খানের আনুমানিক সম্পত্তির পরিমাণ কত? $1.3 বিলিয়ন। শাহরুখ খান প্রথমবারের মতো হুরুন গ্লোবাল রিচ লিস্ট 2026-এ অন্তর্ভুক্ত হয়েছেন। 5 মার্চ 2026-এ এই তালিকাটা প্রকাশিত হয়েছে। তার আনুমানিক সম্পত্তির পরিমাণ $1.3 বিলিয়ন। আর প্রথম স্থানে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে আমেরিকা আর তৃতীয় স্থানে হচ্ছে ভারত। এবার আগের দিনের প্রশ্নগুলো দেখে নাও। হোমওয়ার্কের প্রশ্নগুলোর উত্তর কী কী হবে? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সংসদে কোন কমিটির সাথে যুক্ত থাকেন? এটা হয়ে যাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। চতুর্থ থেকে নবম শতাব্দীর মধ্যে কাঞ্চিপুরম কোন রাজ্যের রাজধানী ছিল? পল্লব। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে কংগ্রেসের নেতৃত্ব কে দিয়েছিলেন? আর ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটালি স্বাক্ষর রাজ্য কোনটা? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 11 মার্চ 2026-এর কোয়েশ্চেন্স কী ছিল? 2026 সালে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করেছে? ভারত। 2026 টি-20 বিশ্বকাপের ফাইনালে কোন ক্রিকেটার প্লেয়ার অব দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত হয়েছেন? জসপ্রীত বুমরা। 2026 টি-20 বিশ্বকাপে কাকে প্লেয়ার অব দ্য সিরিজ হিসেবে ঘোষণা করা হয়েছে? সঞ্জু স্যামসন। 2025 সালে গদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ডস এ কে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন? রশ্মিকা মান্দানা। 2025 সালের তথ্য অনুযায়ী ভারতের কত শতাংশ জেলা 5G নেটওয়ার্কের আওতায় এসেছে? 99.9%। 2026 সালের তথ্য অনুযায়ী ভারতে কত কোটির বেশি আধার কার্ড বা ডিজিটাল পরিচয়পত্র ইস্যু করা হয়েছে? 143 কোটি। সম্প্রতি কোন দেশের গবেষকরা সূর্যালোক ব্যবহার করে প্লাস্টিক বর্জ্যকে অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তর করেছেন? কানাডা। জার্মানির প্রথম মহিলা হিসাবে কে একটি পেশাদার পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন? সাবরিনা উইটম্যান। ভারতের প্রথম মহিলা হিসাবে কে একটি কার্যকরী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিফ সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হয়েছেন? আর.এন. নাচাম্মাই। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে ভারতের প্রথম সম্পূর্ণ কার্যকরী রিং মেট্রোর উদ্বোধন করেছেন? দিল্লি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।